কি অবস্থা সবার এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 318 এবং 319 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর হ্যাঁ গাইস, তোমরা মনে মনে বলতে পারো যে আমি এখনো দিনমজুরের কেন কাজ করছি। আসলে গাইস, আমার গত মাসের ইনকাম হয়েছে কত জানো ইউটিউব থেকে? মাত্র 1500 টাকা। আর সেটাও কিন্তু এখন পর্যন্ত আমি হাতে পাইনি, সেটা অ্যাডসেন্সে জমা আছে। যখন $100 কমপ্লিট হবে তখন আমি সেটা হাতে পাবো। তাহলে বুঝতেই তো পারছো গাইস। তো তোমরা প্লিজ একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো আর আমার ভিডিওগুলো কষ্ট করে একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি খুব দ্রুতই রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আর বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো দৌড়তে দৌড়তে যাচ্ছিল। সেখানে তখন কোথাও এইট টেলস বলে, তুমি কত বক বক করো। নারুটো এগিয়ে চলে গেছে। কিলের বি তখন বলে, আমার কথা শোন তো, মন দিয়ে করবো র‍্যাপ তোর জন্য, আর তুই আমাকেই জ্ঞান দিস। এরপর এই টেলস বলে, তোমার র‍্যাপ শুনে আমার মাথা খারাপ হয়ে যায়। তখন পেছন থেকে মোটোই আসে আর বলে, বি অবশেষে আপনাকে পেয়ে গেলাম। রাইকাগে আমাকে এখানে আসতে বলেছে যাতে আমি আপনাকে সাহায্য করতে পারি। এরপর বি মোটোর সাথে হাত মেলায়। ওয়েল, তার হাত ভেজা ছিল কারণ তিনি একটু আগেই হালকা হয়ে এসেছিলেন। মোটোই তখন জিজ্ঞেস করে, আপনার হাত ভেজা কেন? কিন্তু বি বলে, এটা তো শুধু ঘাম। এরপর মোটোই জিজ্ঞেস করে, নারুটো কোথায় গেল? বি তখন বলে, আমি যখন এখানে সুসু করছিলাম তখন সে ফুসু হয়ে গেল। তার টিচার হওয়া খুবই কঠিন। মোটোই তখন ঘাবড়ে যায় আর বলে, কি বললেন? সে হারিয়ে গেছে? ওইদিকে গাছের কাছে অনেকগুলো হোয়াইট জেটসু ছিল। তারা বলে, এটা তো এইট টেলস আর এত কাছে চলে এসেছে, চলো একে থামাই। ওইদিকে গুহার ভেতরে কাবুটো বলে, দেখে মনে হচ্ছে বি আর নারুটো খুব কাছাকাছি এসে গেছে। আমার নারুটোকে ছুতে মানা করা হয়েছে, কিন্তু এইট টেলস কে নয়। বি, তোমার জন্য আমি একটা খুব ভালো রিঅ্যানিমেশন বাঁচিয়ে রেখেছি। তখন বি এর মোটর সামনের মাটি ফেটে যায় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে হোয়াইট জেটসু আর তার সঙ্গে একটা বক্স। এটা দেখে বি এর মোটোই দুজনেই চমকে যায়। এরপর হোয়াইট জেটসুরা ওঠে আর ভাবে এর ভিতরে এবার কি আছে। তখন বক্স খুলে যায় আর সেটা দেখে এইট টেলস থেকে মোটোই পর্যন্ত সবার মাথায় খারাপ হয়ে যায়, কারণ তার ভেতরে ছিল এইট টেলসের জিনজুরিকি। যদি তোমরা আগের এপিসোডগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে এটা কে। এরপর ফুকাই বলে, অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয়নি বি, আর তুমি নিশ্চয়ই মোটোই? মোটোই বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি এখানে কি করছো? ফুকাই বলে, কারণ কেউ আমাকে রিঅ্যানিমেট করেছে। এরপর মোটোই বলে, শোনো ফুকাই, তোমার যাওয়ার পর আমরা এইট টেলসকে অনেক থামাতে পরিশ্রম করেছি, কিন্তু সেই চেষ্টায় অনেক শিনোবি মারা গেছে আর তাদের মধ্যে একজন ছিল আমার বাবা। এটা শুনে ফুকাই বলে, এটার জন্য আমি দুঃখিত, কিন্তু তারা আর ফিরে আসবে না। তখন এইট টেলস বলে, এটা নিশ্চয়ই ফুকাই, কিন্তু কেন? আমি যতই চেষ্টা করি আমার মনে পড়ছে না কেন। এরপর ফুকাই বলে, বি আমি তোমার ভেতর থেকে তার চাকরি অনুভব করছি। এ কি সেই? তাহলে তুমি শেষ পর্যন্ত জিনজুরিকি হয়ে গেছো। এরপর আমরা পাস্টে দেখতে পাই যখন ফুকাই বলে, পরের এইট টেলস জিনজুরিকি কি সে হতে যাচ্ছে? এল্ডার্সরা কি এটাই চায়? আমার আঙ্কেল আর আমার বাবা দুজনই এতে ফেল করেছে, আমিও এর যোগ্য নই। দেখো তোমার কাজিন হওয়ার কারণে। তখন রাইকাগে বলে, কাম অন, তুমি এইট টেলসকে এতদিন ধরে কন্ট্রোলে রেখেছো। তখন ফুকাই বলে, শোনো, শুধু জিনজুরিকিরাই এই ব্যাপারটা বোঝে। মানুষ তোমাকে আলাদা চোখে দেখে আর ধীরে ধীরে তোমাকে মৃত্যুর ভয় গ্রাস করতে থাকে, যে কখন টেলবিশ তোমার উপরে ভারী হয়ে পড়ে আর তোমার খেলা শেষ করে দেয়। তখন রাইকাগে বলে, কিন্তু তারপরও তোমার কাছে সব ধরনের নিনজুৎসু আছে, সবগুলো। ফুকাই তখন বলে, হ্যাঁ এটা সত্যি, তাই তারা আমাকে জিনজুরিকি বানিয়েছে, কিন্তু এগুলো কোনো কাজই আসে না। এরপর প্রেজেন্টে ফুকাই বলে, বি আমি নিজের শরীরকে কন্ট্রোল করতে পারছি না, তো তাড়াতাড়ি পালিয়ে যাও। তখন বি বলে, তোমার ভেতরে টেলবিশ নেই, তুমি আগের মতো লড়তে পারবে না। ফুকাই তখন বলে, তুমি ভুল বলছো বি। তখন কাবুটো বলে, ফুকাই চলো এবার দেখাও তুমি কি জিনিস। আর ভাই তখনই ফুকাইয়ের ভেতর থেকে তীব্র লাল রঙের চাকরা বেরোতে শুরু করে আর এরপর যা হওয়ার, সে টেলবিস্টে কনভার্ট হয়ে যায়। এটা দেখে এই টেলসও ভাবতে থাকে যে তার কাছে একদম একই চাকরা কোথা থেকে এলো। ওইদিকে কাবুতো বলে, তোমরা আমার সবচেয়ে শানদার জুৎসু দেখতে যাচ্ছ, অরোচিমারুর কাছে এমন অনেক জুৎসু আছে। এরপর আমরা পাস্টে দেখতে পাই যখন অরোচিমারু তাকে নিজের সিক্রেট ল্যাবে নিয়ে যায়। কাবুটো তখন জিজ্ঞেস করে, এটা আসলে কি জিনিস? অরোচিমারু তখন বলে, এটা এইট টেলসের শিং, আমি এইট টেলসের সেল বড় করেছি আর ফাইনালি আজ এটা তৈরি হয়েছে। কাবুটো তখন জিজ্ঞেস করে, কিন্তু আপনি এসব কবে থেকে করছেন? অরোচিমারু বলে,
তোমার জন্মের আগে থেকেই আমি এসব করছিলাম। এর সাহায্যে সব এক্সপেরিমেন্ট সহজ হয়ে যাবে। প্রেজেন্টে হোয়াইট জেটসুরা বলে, এক সেকেন্ড, যদি কাবুতোর কাছে এইটেলসের চাকরা ছিল তাহলে সে বিকে ক্যাপচার করতে কেন চাইছে? সেই চাকরা সরাসরি গেটওয়ে স্ট্যাচুতে ঢুকিয়ে দিলেই তো হতো। তখন আমরা দেখতে পাই সেই সস্তা এইটেলস চাকরা বল বানিয়ে সোজা ছুড়ে দেয়, যার ফলে সেখানে যত হোয়াইট জেটসু ছিল তাদের খেলা শেষ হয়ে যায়। তবে সেই আক্রমণটা সামেহাদা খেয়ে ফেলেছিল, মানে অ্যাবজর্ব করে নিয়েছিল, কারণ তার চাকরা খুবই পছন্দ। তখন এইটেলস ধীরে ধীরে বেরিয়ে আসে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়, আর সেখানে খুব জোরে বাতাস বইতে থাকে। ওয়েল, যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝবে নকল সিংটা কিন্তু সবুজ। এরপর এইটেল বলে, তোমার কাছে আমার চাকরা এলো কোথা থেকে? যখন তুমি মারা গেলে আমি পুরো চাকরা নিয়ে নিয়েছিলাম। ফুকাই তখন বলে, অনেক সময় হয়ে গেছে এইটেলস, কিন্তু আমাকে এভাবে দেখা করে ভালো লাগছে না। সেই সময় আমাদের দুজন কি বোকা বানানো হয়েছিল। এটা 30 বছর আগের কথা। এরপর আমরা পাস্টে দেখতে পাই, যখন ফুকাই আরামে জানালার দিকে তাকিয়েছিল তখন পেছন থেকে ফোর্ড রাইকাগে আসে। তখন ফুকাই বলে, ও তাহলে তুমি। যাই হোক, তুমি জানো এই চাঁদ যতটা বড় ঠিক ততটা বড়ই আমার হৃদয়ে একটা ছিদ্র আছে। তখন রাইকাগে বলে, তাহলে এখনো পর্যন্ত তুমি এমন কিছুই পাওনি যা ওই শূন্যতাটা পূরণ করতে পারে? ফুকাই তখন বলে, আমার মনে হয় না কখনো পাবো। মনে হচ্ছে আমার হৃদয়টাই শেষ হয়ে গেছে, আমি তাকে আবার খুঁজে বের করতে পারবো না। রাইকাগে তখন বলে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? ফুকাই বলে, আমার হৃদয় এখন পুরোপুরি অন্ধকারে ঢেকে গেছে, তাই যখন সময় আসবে আমি সেটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি। এরপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু কেউ তাদের কথোপকথন লুকিয়ে শুনছিল। ওইদিকে আমরা একজন ডাক্তারকে দেখতে পাই, বেচারা কিছু টেস্ট করছিল। তখন পেছন থেকে সেই মেয়েটি আসে। আসলে সে কিছু গোলমাল করারই পরিকল্পনা করছে। পরের দিন সকালে সেই ডাক্তার ফুকাইকে কিছু ওষুধ দেয়, কিন্তু ফুকাই বলে, এটা আগের ওষুধটা নয়। ডাক্তার বলে, চিন্তা করো না, এতে আরো ভালো ঘুম আসবে। এরপর ফুকাই সেখান থেকে চলে যায়। আসলে সেই ডাক্তারটাই ছিল সেই মেয়েটি। ভাই, আন্দাজ করো তো সে কে ছিল? যাই হোক, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ফুকাই আরামে শুয়ে আছে। তখন সেই মেয়েটি আসে আর তাকে ধরে ফেলে। এরপর সে নিজের আসল চেহারা দেখায়, আর সে হচ্ছে আমাদের নাগরাজ অরোচিমারু। আর সে বলে, এই ওষুধটা ছিল আমার গেনজুৎসু। আসলে তোমার জীবন খুবই কঠিন ছিল, তাই না? তাই আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তখন অরোচিমারু তার বুকে কিছু একটা করে। আসলে সে এইটেলসকে বের করে দেয়। এরপর যা হওয়ার ছিল, এইটেলস পুরো ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। আর হ্যাঁ, সে মোটোয়ের বাবাকেও শেষ করে দিয়েছিল। আর ফাইনালি এটা দেখে রাইকাকে নিজের লাইটেনিং ব্যবহার করে এইটেলসের শিং আলাদা করে দেয়। এরপর আমাদের নাগরাজ অরোচিমারু সেই শিং নিয়ে পালিয়ে যায়। কাবুটো চুরি করার অভ্যাস কোথা থেকে এসেছে সেটা এখন বুঝতে পারলাম। এরপর প্রেজেন্ট এইটেলস বলে, ও তাহলে বুঝলাম কেন আমার এটা মনে নেই। অরোচিমারু গেনজুৎসু করেছিল। তখন মোটোই বলে, তাহলে আমার আসল শত্রু অরোচিমারুই ছিল। আর তখন ফুকাই বলে, বি, এখান থেকে পালাও প্লিজ। তখন এইটেলস বলে, এর পাওয়ার এখনকার জন্য সমস্যা নয়, আমরা এটাকে হ্যান্ডেল করতে পারবো বি। এরপর বি নিজের এইটেল বিশ চাকরা বল দিয়ে আক্রমণ করে। আর ভাই, বেচারা দূরে গিয়ে পড়ে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে আবার রিএনিমেট হতে শুরু করে আর বলে, তোমাদের সবাইকে পালাতে হবে, কিন্তু একটা উপায় আছে, আমাকে এখনই সিল করে দাও। তখন বি সেখান থেকে পালাতে শুরু করে। এইদিকে নারুটো থেমে যায় আর বলে, এটা কি? আমি দুইটা অক্টোপাসের চাকরা অনুভব করছি, এখন আবার এটা বলো না যে দুইটা এইটেলস আছে। তখন রাইকাগে বলে, নারুটো, এটা বি কে হ্যান্ডেল করতে দাও, তুমি গেলেও কোনো লাভ হবে না। ফুকার হৃদয়ে যে ছিদ্র আছে সেটা শুধু বি পূরণ করতে পারে। নারুটো তখন বলে, হ্যাঁ, এর মানে কি? যাই হোক, ঠিক আছে, আমি আপনাদের উপরে ভরসা করছি। এরপর সে সেখান থেকে চলে যায়। ওইদিকে সস্তা এইটেলস দৌড়াতে থাকে, কিন্তু দুজনেরই অবস্থা খারাপ ছিল। মোটোই তখন বলে, আমার বাবা সবসময় এমন লোকদের সাথে লড়াই করতেন, আমি এখানে কার জন্য অপেক্ষা করছি? তখন মোটোই মাঝখানে এসে নিজের লাইটেনিং স্টাইল ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সস্তা এইটেলস তাকে সাবান ছাড়াই ধুয়ে দেয়। এরপর কি, সস্তা এইটেলস আর আসল এইটেলস দুজনেই লড়াই শুরু করে। তখন বি বলে, আপনি আমার টিচার ছিলেন কিনা তাতে আমার কিছুই যায় আসে না, আমি আপনার কাছে ঋণী ফুকাই। এরপর আমরা পাস্টে দেখতে পাই, যখন তারা মিশনে যায় তখন শত্রুরা বীর উপরে আক্রমণ করে। এটা দেখে ফুকাই ঘাবড়ে যায়, কিন্তু তখনই এন্ট্রি হয় আমাদের ফোর্ট রাইকাগের। কিছুক্ষণ পরে তারা সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ফুকাই বলে, জানো তোমার ভাই এত শক্তিশালী কেন? কারণ সে রাইকাগের সঙ্গে থাকে বলে নয়, সে খুব সেনসিটিভ ছেলে ছিল, যে আজ পুরো গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ। এরপর আমরা দেখতে পাই যখন রাইকাগে বলে, আজ থেকে তুমি জিনজুরিকি হতে যাচ্ছ, তোমার জীবন বদলে যাবে। আর শোনো, যাই হোক না কেন কোনো সিক্রেট রেখো না, আমরা দুজন এক টিম, মনে আছে তো?
এরপর প্রেজেন্টে ফুকাই বলে, আমি দেখতে পাচ্ছি তোমার হৃদয়ে যে শূন্যতা ছিল সেটা পূরণ হয়ে গেছে। বি বলে, হ্যাঁ, আর তুমিও আমার স্পেশাল ছিলে, আর আমি তোমার হৃদয়ের শূন্যতাটাও শেষ করে দেব। তখন আমরা দেখতে পাই সে ধীরে ধীরে সেখান থেকে অদৃশ্য হতে শুরু করে আর বলে, বি এই যুদ্ধ থামাও প্লিজ। এরপর বি মতুইর কাছে যায়। তখন মতুই বলে, ফুকাই যেমনটা বলেছিল সেটা পূরণ করো বি, আর এই যুদ্ধ থামাও। এরপর বি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে আমরা অনেক সামুরাই দেখতে পাই, আর ভাই আমাদের কিমিমারু তাদের দিকে দৌড়ে যায় আর সব সামুরাই খেলা শেষ করে দেয়। এটা দেখে মিফুনে বলে, সবাই তাড়াতাড়ি পিছনে সরে যাও। তখন এক সামুরাই তাদের দিকে দৌড়ে আসে। আসলে সেই কাজটা লেডি চিউর ছিল, তবে তখনই আমাদের মিফুনে তার খেলা শেষ করে দেয়। এরপর আসে কানকোরো। সে বলে, এই চাকরা থ্রেড যে কাউকেই কন্ট্রোল করতে পারে, সে মানুষ হোক বা কোনো পাপেট, কিন্তু যখন চাকরা থ্রেড ছিঁড়ে যায় তখন কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। মিফুনে তখন বলে, এটা জানানোর জন্য ধন্যবাদ, নাইলে আমি আমার নিজের লোকদেরই মেরে ফেলতাম। কানকোরো তখন বলে, শুধু আমি এদের সঙ্গে লড়তে পারি, তাই না লেডি চিউ? তখন সে পাশে তাকায়, আর সেখানে ছিল শাশুড়ির পাপেট। সে বলে, শাশুড়ি, আমি আমার জীবনে যা যা করেছি সব ভুল ছিল, কিন্তু নারুটোর সঙ্গে দেখা হওয়ার পর শেষ মুহূর্তে আমি ঠিক করার চেষ্টা করেছি। আর যখন তোমাকে আমার সামনে দেখেছি তখন আমি বুঝতে পারছি যে আগে আমি সত্যিই বড় ভুল করেছি। এরপর আমরা পাস্টে দেখতে পাই, যখন শাশুড়ি জিজ্ঞেস করে তার বাবা মা কোথায় গেছে, তখন লেডি চিউ বলে, তারা একটু সময় নেবে, তুমি বিশ্রাম করো। এরপর শাশুড়ি ঘুমিয়ে পড়ে। লেডি চিউ তখন বলে, তখন আমি তাকে সত্যিটা বলতে পারিনি, আর সে কখনো জানতে পারেনি। কিন্তু একদিন লেডি চিউ গিয়ে দেখতে পায় শাশুড়ি তার বাবা মার পাপেট বানিয়ে ফেলেছে আর তাদের জড়িয়ে ধরছে, আর তখন সেই পাপেট নিজে থেকেই পড়ে যায়। তখন লেডি চিউ বলে, শাশুড়ি বুঝে গিয়েছিল যে তার বাবা মা মারা গেছে। কিছুদিন পর আমরা দেখতে পাই শাশুড়ির কাছে একটা ছেলে আসে আর বলে, হেই শাশুড়ি, লেডি চিউ বলেছে তোমার শেষ পাপেটটা সত্যিই দারুণ ছিল। একদিন আমিও এমন শিনবি হতে চাই যাকে সবাই পছন্দ করবে। হেই, তুমি শুনছো তো? আমি কুমুশি, তোমার বন্ধু। কিন্তু সে কোনো উত্তর দেয় না আর নিজের কাজে ব্যস্ত থাকে। এরপর কুমুশি বলে, ঠিক আছে লেডি চিউ, তোমার পাপেট। তখন শাশুড়ি বলে, ক্রো, ব্ল্যাক অ্যান্ড আর সেলমান্ডার ওই দিকে আছে, যাদের যা দরকার ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি কাউকে অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না। এরপর শাশুড়ি একটা পাপেটের হাত পরীক্ষা করছিল। এটা দেখে কুমুশি বলে, ওয়াও, এটা তো একদম আসল আঙুলের মতো লাগছে। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তুমি কি এর ইনগ্রেডিয়েন্ট খুঁজে পেয়েছো? এরপর শাশুড়ি একটা কাগজ দেয়, তবে সেটা পরে কুমুশি বলে, ওহো, এতে তো খুব বিরল মেডিসিন হার্বের কথা লেখা আছে। শাশুড়ি আবার তখন বলে, আমি কাউকে অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না। এরপর কুমুশি সেখান থেকে হাসতে খেলতে চলে যায়। ওইদিকে আমাদের লেডি চিউর কাছে কুমুশি আসে শাশুড়ির সঙ্গে আর বলে, গ্র্যানি চিউ, শাশুড়ির এইসব হার্বস দরকার। তবে লেডি চিউ তাকে কিছুক্ষণ দেখে আর বলে, আমাকে এর রেশিও জানতে হবে, কিন্তু যেহেতু এটা তোমাদের দরকার তাই আমি গিয়ে নিয়ে আসছি। ওয়েল, আমার অনেক কাজ আছে, তাই তোমরা যেতে পারো। এরপর সন্ধ্যায় কুমুশি বলে, আরে তুমি তো সত্যিই দারুণ শাশুড়ি, গ্র্যানি চিউ সত্যিই তোমার জন্য গর্ববোধ করে। আর হ্যাঁ, সে তোমাকে নিয়ে খুবই চিন্তায় থাকে। কাশ আমি তোমার পাপেটের মতো হতে পারতাম। আমার বাবা মা আমার উপরে ভরসা করে না, কিন্তু আমার মনে হয় অন্তত গার্ড ডিউটির কাজটা তো আমি করতে পারি। তখনই তার মা সেখানে আসে আর বলে, তুমি এখানে কি করছো? এখন বাড়ি চলো। এরপর সে তাকে তুলে সেখান থেকে নিয়ে যায়। কয়েকদিন পর লেডি চিউ যাচ্ছিলেন আর কুমুশিকে জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি গার্ড ডিউটির সময় আহত হয়ে গিয়েছিলে। সে বলে, হ্যাঁ, কিন্তু দেখো শাশুড়ি আমাকে এটা দিয়েছে। এটা দেখে লেডি চিউ চমকে যায় আর বলে, এটা তো পাপেট আর্ম। এরপর সে দেখায় যে তার হাত কি কামাল করতে পারে আর বলে, এটা একদম পারফেক্ট, এমন লাগে যেন এটা সবসময় থেকেই আমার বডির পার্ট ছিল। কয়েকদিন পর আমরা দেখতে পাই যে তার হাতে পয়জন ছাড়তে শুরু করে। লেডি চিউ তখন সত্যিই ঘাবড়ে গিয়েছিল আর বলে, শাশুড়ি তুমি কোথায় চলে গেছো? এর রেশিও আমি জানি না, যদিও কুমুশি বলেছিল যে এতে শাশুড়ির কোনো ভুল নেই। কয়েকদিন পর কুমুশির মা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ একে ঠিক করে দাও, তুমি এর হাতে এটা লাগিয়েছিলে, প্লিজ তাকে ঠিক করে দাও, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। এরপর লেডি চিউ জানায় যেটা কুমুশির সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু সে শুধু একমাত্রই বন্ধু ছিল শাশুড়ির। এরপর আমরা পাশ দেখতে পাই, যখন লেডি চিউ বলে যে শাশুড়ি কেমন আছে, তো কুমুশি জানায় যে সেখানে শাশুড়ি অনেক অনেক পাপেট বানাচ্ছে, যা একদম আসল হাতের মতো দেখায়। এরপর লেডি চিউ বুঝে যায় যে ম্যাটারটা কি চলছে। এরপর সে দৌড়ে চলে যায় আর বলে, আশা করি আমি ভুল। তখনই তিনি দরজা খোলে আর বলে, শাশুড়ি তুমি কি
করছো? তখনই কুমুশির পাপেট এসে লেডি চিউর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তিনি তাকে দূরে সরিয়ে দেন। এরপর শাশুড়ি বলে, যেমন আপনি রিকোয়েস্ট করেছিলেন এই মডেল এখন প্রস্তুত হয়ে গেছে। এটা শুনে লেডি চিউর একদম হুশ উড়ে যায়। এরপর প্রেজেন্টে লেডি চিউ বলে, আমি তার সঙ্গে ছিলাম না যখন তার ভালোবাসার দরকার ছিল, এসব ভুল আমার। তখনই কানকোরো আর লেডি চিউ লড়াই শুরু করে, কিন্তু কানকোরো পিছিয়ে যায় আর আমাদের শাশুড়ির পাপেটকে পাঠায়, যদিও লেডি চিউ সেই পাপেটের উপরে ভারী পড়ছিলেন। এরপর কানকোরো বলে, আপনার টেকনিক আগের মতোই আছে, কিন্তু মনে হচ্ছে লড়াই করার ইচ্ছা শেষ হয়ে গেছে আপনার। লেডি চিউ তখন বলে, ইয়ং গোস্টদের এত বেশি উড়ে বেড়ানোর দরকার নেই, তোমাদের রিঅ্যানিমেশন জুৎসুকে হালকাভাবে দেওয়া উচিত নয়। লোহ শয়তানের নাম নিলাম আসে হাজির। আর তখনই তাদের কিছু হতে শুরু করে আর সে সব সামুরাইকে কন্ট্রোল করে কানকোরোর দিকে পাঠিয়ে দেয়। এরপর আমাদের কানকোরো সেই সবগুলো থ্রেড কেটে দেয়। আসলে কানকোরো শাশুড়ির মম ড্যাডকে ইউজ করেছিল, এটা দেখে লেডি চিউ চমকে যায়। এরপর কানকোরো বলে, শাশুড়ি তার মম ড্যাড আমি তাদের তিনজনকেই রিকভার করে ঠিক করে দিয়েছিলাম। এরপর আমরা পাশ দেখতে পাই যখন কানকোরো আর সাকুরা যায় দেখার জন্য। সাকুরা তখন বলে, শাশুড়ি পুরোপুরি পাপেট হতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে এটা ইনকমপ্লিট ছিল। এরপর কানকোরো বলে, আসলে আমি এই পাপেটগুলোর ভেতরে সোলকে অনুভব করতে পারছি, হয়তো সেও অনুভব করত। সাকুরা তখন বলে, গ্রানি চিউ বলেছিলেন ওই দিন শাশুড়ি খুব সহজেই তার মম ড্যাডের হাত থেকে বাঁচতে পারত, কিন্তু সে চেষ্টাই করেনি। এরপর প্রেজেন্টে কানকোরো বলে, আমার কাছে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি আপনার চাকরা থ্রেট অনুভব করতে পারছি যে আপনি কতটা দুঃখী। লেডি চিউ বলে, তোমার যা বলার বলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমি বেশি কিছু করতে পারবো না। তখন কানকোরো বলে, শাশুড়ি আমার উপরে ভরসা করেই এই দুজনকে দিয়েছে। এটা শুনে লেডি চিউ চমকে যায় যে এটা সত্যি শাশুড়ি দিয়েছে। এরপর কানকোরো বলে, তার ভালোবাসার কারণে এই দুই পাপটের মধ্যেও সোল এসে গেছে, আর এই জিনিস শাশুড়ি শেষ সময় অনুভব করে থাকবে। এটা শুনে লেডি চিউ আরো বেশি চমকে যায়। আর কানকোরো বলে, শাশুড়ির এইসব কথা জানা ছিল, তাই সেই পাপেটগুলো আমাকে দিয়েছে যাতে আমি এটা সামনে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি এখনো যুবক আর আপনি আমাকে অচেনা ভাবেন, কিন্তু আপনার কারণেই আমার ভাই আবার বেঁচে উঠেছে, তাই আমি আপনার কোনো অচেনা নই। আর শুধু তাই নয়, এখন এদের সোল আমার সাথে কথা বলছে আর বলছে যে প্লিজ গ্রানি চিউকে থামাও। তখনই লেডি চিউর মনে পড়ে যখন শাশুড়ির ফাদার বলে, প্লিজ মাদার, এটা শুধু ফ্যামিলি ফটো, এখন জেদ করো না। লেডি চিউ তখন বলে, আমি একজন শিনোবি, আমি চাই না আমার ফটো ডেকোরেশনের জন্য লাগিয়ে দেওয়া হোক। এরপর শাশুড়ি বলে, গ্রানি চিউ, তার মানে আপনি আমাদের সঙ্গে ফটো নিতে চান না? তার হতাশ মুখ দেখে তিনি বলে, এমন কথা নয় বেটে। তখন তারা ফটো নিতে যাচ্ছিল, কিন্তু ভাই লেডি চিউ সেই ক্যামেরাটা ফেলে দেয়, বাট সেই ফটো ক্লিক হয়ে যায়। সেটা বেশ ফানি ফটোই ছিল। প্রেজেন্টে লেডি চিউ বলে, দেখে মনে হচ্ছে তারা এক ভালো পাপেট মাস্টারের কাছে আছে। এরপর তিনি মাটিতে পড়ে যায়। এখন হওয়ার কি ছিল? এটা দেখে কানকোরো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়, বেচারা ঘাবড়ে গিয়েছিল। এরপর হঠাৎ লেডি চিউ উঠে বলে, আমি শুধু মজা করছিলাম, আর জোরে জোরে হাসতে শুরু করে। তখন বলে, চলো দেখি, যদি শাশুড়ি তোমাকে তার মম ড্যাডকে গিফট হিসেবে দেয় তাহলে আমিও তোমাকে কিছু দিতে চাই, আমার সিক্রেট টেকনিক আর্মি অফ ইলিউশন। আর ভাই কানকোরো বেচারা বাঁচার জন্য দৌড়ে পালায়। এটা বেশ ফানি ছিল। আর এরই সাথে আমাদের এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড গুলো? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।